Let's talk. Hello and welcome to Let's Talk. আজকে আমাদের গেস্ট দ্য অদিতি মুন্সি, গায়িকা, বিধায়ক এবং সবথেকে বড় কথা আমার বন্ধু বা দিদি যাই বলি। যেভাবে শুরু করলি তুই আরো কিছু বলবি। আর কিছু বলা যায়? অভিনেত্রী বলা যায়? তুমি তো কিছু জায়গায় আমরা দেখেছি সিনেমাতে তোমাকে। আমাকে একটা গান গাইতে দেখা গেছে, বিশ্বাস কর। বাকিটা দেখলে না মানে যে নেবে সেটা একটা বিশাল বড় একটা ঝক্কি নিয়ে নেবে। তুমি বলো, তুমি কীর্তনটা কেন চুজ করলে? তোমার কি কোনো ছোটবেলার কোনো ইন্সপিরেশন ছিল এই কীর্তনটা নিয়ে পড়াশোনা বা পেশা হিসেবে? না, একদমই কিছু ছিল না। কারণ আমার মাধ্যমিকে অ্যাডিশনাল ছিল মিউজিক, সেই মিউজিকের সিলেবাসে কীর্তন শিখতে হয়েছিল। একটাই গান গাইতে হতো কোর্সে, মানে মেনশন ছিল পদাবলী কীর্তন একটা গাইতে হবে, মানে ওটা সিলেবাস ছিল। এবার সবই যখন রেডি করছি তো কীর্তনটা কেন রেডি করবো? তো সেইটার সূত্রেই আমার প্রথম ওই একটাই কীর্তন শেখা। পদকর্তা গোবিন্দ দাসের একটা পদ ছিল, একটু শোনাও না, একটু জাস্ট একটু। দেখলাম চিকন কালা গলায় মালা বাজনো পুরো পায়, ও তার চূড়ার ফুলে ভ্রমরা ভুলে সুখী তিরুছুনয়নে যায়। বাহ, এটা একটা রূপানুরাগের পথ, গোবিন্দ দাস পদকর্তার রচনায়। তখন এত কিছু বুঝতাম, তখন একটা গান হিসেবে দেখেছিলাম। এবং সব থেকে আমার ইন্টারেস্টিং লেগেছিল কীর্তনের একটা খুব ইম্পর্টেন্ট বিষয় থাকে। ধর পদকর্তা বলে না, পদাবলী, তুই পদকর্তা পদ রচনা করে, যেটুকু লিখলো, যে গল্পটুকু বললো বা যে কথাটুকু বললো সেটা একটা পদ, কবিতার মতো। এবং সব থেকে ভালো লাগার বিষয় এটা, যিনি পারফর্ম করছেন তিনি ওই এক একটা লাইনকে নিজের মতন করে ডেসক্রাইব করতে পারে এবং সেই পার্টটা আসে আখরে। ধর এই যেটা আমি করলাম, দেখলাম চিকন কালা গলায় মালা বাজনো নুপুরো পায়, তার চূড়ার ফুলে ভ্রমরা ভুলে তেরোছো নয়নে যায়। ঠিক আছে, এরপরে এটাকে আমি কিভাবে ডেসক্রাইব করবো গানে গানে? ধর আমি বললাম, আমি এই এখনই দেখলাম আমার গোরার রূপে পাগল হলাম, এই এখনই দেখলাম। দেখলাম চিকন কালা, তো আমি এই এখনই দেখে এলাম। আমি কি দেখে এলাম? তার ডেসক্রিপশনের স্বাধীনতা আর্টিস্টের থাকে। মানে তুমি এইটুকুন লাইন গেয়ে তারপর একটুখানি কথাও বল, মানে ওই জিনিসটা ডেসক্রাইব করো। সেটা সুরে কথা বলতে পারি, সেটা আমি গানে বলতে পারি, আবার সেটা আমি এমনি গল্প বলে বলতে পারি। আমি হঠাৎ করে তো আমরা এই অ্যাকসেন্ট গুলো বা এই ভাষাগুলো তো আমরা কথা বলি না। এই গানটাতে আছে যে কি আজু পেখলু কালিন্দির কুলে ছলিয়া নাগর কান। তো হঠাৎ করে কেউ বুঝতে পারবে না যে পেখলু ওয়ার্ডটার মানে হচ্ছে আমি কি দেখলাম। কি আজু পেখলু কালিন্দির কুলে, হ্যাঁ, ছলিয়া নাগর কান। নাগর অর্থাৎ পুরুষকে মেনশন করা হতো সেই সময়। ছলিয়া নাগর কান, আমি ঘরে ফিরে যেতে নারিলাম সই আকুল করিল পান। মানে আমি ঘরে ফিরে যেতে পারলাম না, নারিলাম সই আকুল করিল প্রাণ। মানে যে রূপ আমি দেখলাম সেই রূপ থেকে আর ঘরে ফিরতে আমার ইচ্ছে হলো না। এইটা মানুষকে দেখানো যে কবি কি বলতে চেয়েছেন বা পদকর্তা কি বলতে চেয়েছেন। আমি যখন আমার গুরুমায়ের কাছে শিখতে গেছিলাম, সরস্বতী দাস, তার কাছে যখন তিনি যখন গাইছেন একটা পদ, তোকে বলে বোঝাতে পারবো না যে কেন মানুষ একটা সময় এই কীর্তনকে এতটা আঁকড়ে রেখেছিল। একটা সিনেমা দেখতে পাবে তুই, পুরো পরিষ্কার মনে হচ্ছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কি হচ্ছে। এত সুন্দর বর্ণনা, এত সুন্দর প্রেজেন্টেশন, আমরা এখন তার 0.1%ও পারি না। এত ট্র্যাডিশন চলছে, সেই ট্র্যাডিশনটা সময়ের সাথে সাথে অনেক আধুনিকীকরণ হয়, তো সেটারও ভাঙন ধরে। বাট চেষ্টা করে যাই এখনো। আমি জানি না মানে এটার পিছনে কোনো রিজন না। আধুনিকীকরণটাকে কি তুমি ভাঙন ধরা ভাবছো? মানে তুমি কি চাইছো যে ওইটা ওই রকমই অ্যাজ ইট ইজ থাকলে ভালো? তো না, মানে
কারণ বিভিন্ন আর্ট ফর্মে মডার্নাইজেশন আসে, একদম আসে। আঁকাতেও এসেছে, চেঞ্জ হয়েছে, চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। রবীন্দ্রসঙ্গীতও ধরো, আচ্ছা চা এসে গেছে আমাদের মা, থ্যাংক ইউ কাকিমা। এনিওয়েজ এখানে 100 ক্লাব থেকে অসাধারণ একটা ভেজ পকোড়া এসে, প্লিজ হ্যাভ সাম। খেতেই হবে না এখনই। 100 ক্লাব অ্যাকচুয়ালি তোমার সুলেখার মোড়ে, ঠিক আছে? তুমি যদি কখনো খাও, একটা মজার বিষয় হচ্ছে, তাই না, খুব ভালো খেতে, সব জিনিস মোটামুটি 100 টাকায়। এই জন্য 100 ক্লাব আমি ভালো বললাম, কারণ ভেজ খাবার এত ভালো সবাই সব জায়গায় পাওয়া যায় না। উইদাউট অনিয়ন। তুমি কি একদম পুরো ভেজিটেরিয়ান হয়ে গেছো? না, এটা বললে মিথ্যে কথা বলা হবে, বাট মানে এইটা না, মানে হয়ে যাওয়াটা হয় না। খাওয়া দাওয়াটা তোর ইচ্ছের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আধুনিকীকরণ তো সবকিছুর হয়েছে, ধরো রবীন্দ্রসঙ্গীতেরও আধুনিকীকরণ হয়েছে অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ। রবীন্দ্রসঙ্গীত যদি এখন হারমোনিয়াম তবলায় গাওয়া হয়, এখনকার ছেলেমেয়েরা শুনবে না, তাদের মতন করে যদি পরিবেশন করা হয়, তো এইটা নিয়ে কি ভেবেছো কখনো? দেখ, বিতর্কিত কথা, ঠিক আছে, সরি টু সে, কিন্তু জেনারেশনের যারা গার্জিয়ান হচ্ছে, তাদের ম্যাক্সিমামেরই ধারণা হচ্ছে তার ছেলে বা মেয়ে যেই হোক না কেন, সে কত তাড়াতাড়ি মাইক্রোফোনের সামনে দাঁড়াবে এবং কত তাড়াতাড়ি ছেলে হলে গিটার বাজিয়ে গান করবে এবং কত তাড়াতাড়ি সে তবলার জায়গায় একটা ড্রামকে শিখবে। আমি কোনো ইনস্ট্রুমেন্টকে ছোট করছি না, কিন্তু আমাদের তো একটা সংস্কৃতি আছে, একটা ট্রেডিশন আছে। দেখ, পুরোটাই জানিস তো সমাজ ব্যবস্থার উপরে, আমাদের পুরাতনী গান থেকে এখনের, সেটাও কিন্তু আমাদের সমাজ এবং সেই সময়ের কালচারকে রিফ্লেক্ট করে। এখন আমি যদি বিদেশে বড় হতাম, তাহলে তুমি হতাম না। আমি যদি সেখানে দেখতাম আমার বাড়িতে পপ, জ্যাজ এসব কিছু চলছে, আমি কোনোদিনই এই সাবজেক্টটার প্রতি আগ্রহ করতে পারতাম না। মানে তুমি কি ছোটবেলায় কোনো কীর্তনের পালা শুনেছো? ছোটবেলায় পালা আমার বাবা, মানে পালা অর্থে শুনিনি, কারণ দেখ তখন তো বুঝতাম না কিছু, কিন্তু ডিভোশনাল একটা পরিবেশ বাড়িতে ছিল। আমাদের যেহেতু রেডিমেড গার্মেন্টস এর বিজনেস ছিল, ওই তখন ওই সেই মিটারের পর মিটার থান হয় না, সেগুলো আসতো, তার সেগুলোর সাথে পিচবোর্ড র্যাপ করা থাকতো। তো আমার বাবা করতো, সেই পিচবোর্ড গুলো আমাদের জমা থাকতো। আচ্ছা, বাবার নাকি নেশা ছিল, সেটা আমার জন্মের আগে আমি শুনেছি, বাবার নাকি নেশা ছিল যে প্রত্যেক মাসে ওই যতগুলো ওই কার্টুন হতো আর কি, সেই সবগুলোকে দিয়ে একটা করে রেকর্ড কিনবে, এবং সেই রেকর্ডটা রবীন্দ্রসঙ্গীতে দেবব্রত বিশ্বাসের যত রেকর্ড, মানে আমার বাবা এবং মা দুজনেই গানকে ভীষণ ভালোবাসেন। আমার বাড়িতে আমি রবীন্দ্রসঙ্গীত শুনেছি, আমি পুরাতনী গান শুনেছি। ছোটবেলায় যে গান শিখেছো সেটা কি কি শেখা? সবার যেরকম বেসিক ট্রেনিং হয়, ক্লাসিক্যাল। তারপর ধরো তুমি গ্র্যাজুয়েশনেও ধরো, গ্র্যাজুয়েশন বাংলা গান, কীর্তনে তো স্পেশাল পেপার মাস্টার্স। আমাকে বাড়ি থেকেও বলেছিল তুই গান নিয়ে পড়াশোনা করা হয়েছে, না আমি গান নিয়ে পড়াশোনা করতে, মানে সব সময় গান 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 গান, আমি পারবো না। গান নিয়ে পড়াশোনা করলে অনেক জনের দেখতে পেতে, এবং সেখান থেকে একটা পার্টিকুলারকে নেওয়া অনেক বেশি ইজি হতো। তুমি তো 12 মাসে 12 গানে বর্ষযাপন যেটা করেছো, ওখানে কীর্তন অঙ্গের কিছু করেছো? কীর্তন অঙ্গের কিছু করিনি, যেটা চেষ্টা করেছি অরিজিনাল ডিভোশনাল, মানে অরিজিনাল ভক্তিমূলক গান ক্রিয়েট করার, যেটা রেশিওটা অনেক কমে গেছে, এবং সেটার সাথে আমি চেয়েছি এখনকার সাউন্ডকে কম্বাইন করতে। তুমি রবীন্দ্রসঙ্গীতের কথা বললে, রবীন্দ্রনাথ ঠাকুরও প্রচুর কীর্তন নিয়ে প্রচুর কাজ করেছেন, কারণ সেই সময়টা যদি আমরা বাংলার ইতিহাস দেখি, সেই সময়টা কিন্তু কীর্তন ইনফ্লুয়েন্স, কারণ বলা হয় যে কীর্তনই বাংলার আদি গান, এবং সেইখান থেকে তুই দেখবি বাউলের একটা বড় সেগমেন্ট, বিশেষ করে কুষ্টিয়া, তারপরে নদিয়া, এই যে তখন তো অবিভক্ত বাংলা, এই জায়গাটাতে কিন্তু কীর্তনের একটা অনেক বড় চল গড়ে ওঠে। সেইটারই ইনফ্লুয়েন্স রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, সবার গানের মধ্যে কোনো না কোনো জায়গায় কীর্তন একটা জায়গা করে নিয়েছে, কারণ সেই সময় খুবই প্রমিনেন্টলি কীর্তনটা প্রচলিত একটা বিষয় ছিল। তার আগে সাধারণ মানুষ সেইভাবে গান, সাধারণ মানুষ
চর্চা করতে পারতো না। তখন ক্লাসিফিকেশন অনেক বেশি ছিল, আমরা যে সমাজটা পাই যে এরা মন্দিরে যেতে পারবে, এরা পুজো দিতে পারবে না। কীর্তনের মাধ্যমে কি মানুষ লাঙল চালাতে চালাতেও ঈশ্বর স্মরণ করতে পারলো? কীর্তন মানে কি? কীর্তি বর্ণনা, যে কোনো কিছুর গুণগানই কীর্তন। সেইটাই যদি তুই ক্লু রাখিস, তাহলে কিন্তু সেই গুণগান বৈদিক সময় থেকে চলে আসছে। আমি একজন প্রজা হয়ে রাজার কীর্তন করতে পারি। আচ্ছা, গুণগান, কীর্তি বর্ণনা, যে কোনো কিছুর কীর্তি বর্ণনা করছি আমি। সেটা ভগবানের কীর্তি বর্ণনা হতে পারে, মানুষের কীর্তি বর্ণনা হতে পারে, যা হতে পারে। এমন কারোর কীর্তি বর্ণনা তুই ডেফিনেটলি করবি যে তোর থেকে অনেক বড়, তারই তুই বন্দনা করবি। একদম তাই। তো পরবর্তীকালে এটাই অনেক বড় অর্থে গিয়ে দাঁড়িয়েছে যে কীর্তন আমাদের উপাসনার একটা অঙ্গ। একটা খুব মজার প্রশ্ন, সেটা হচ্ছে যে তোমাকে একটা গান শোনাচ্ছি, তারপর তুমি কি বলবে বলো। রাধা মা গো মা কোথায় গেলে গো, কৃষ্ণ ছাড়া যে মনটা হারালে, তোমায় ছাড়া বাঁশি বাজে না, তু ফিরে এসো মা। হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবারে বলো, এটা নিয়ে কি বলার আছে? আমার কিচ্ছু বলার নেই। আমি বালুরঘাটের মেয়ে, ওখানে না একটু রাত হয়ে গেলে আশেপাশের আওয়াজ প্রচুর শোনা যায়। তো অনেক দূরে গ্রামে গ্রামে হয়তো হচ্ছে, সেটাও মানে খুব কানে আসে। তো লোকনাথের পুজোয় এরকম কীর্তন হতো। তো একটা গান ছিল, জয় বাবা লোকনাথ, জয় বলো লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। আমি ভাবতাম যে এটা বোধহয় লোকনাথেরই গান, লোকনাথ বাবারই গান। পরে গিয়ে জানতে পারলাম এটা অ্যাকচুয়ালি একটা বলিউডের গান। এটা অনেক জায়গাতে, আমি কিছুদিন আগেও দেখলাম শ্রীবল্লীর একটা ওরকম কীর্তন হয়েছে। দেখ, বলে কীর্তন ভগবানকে ডাকার একটা পথ, কিছু একটা গান করে আমি তাকে স্মরণ করব। অনেক সময় আসে ফোনে, ভাবি ঠিক আছে তোমারই গান করছে, হয়তো তুমি বলে গান করছে, আরেকটু ভালো হলে ভালো লাগছে। এই আচ্ছা, একটা ইন্টারেস্টিং কথা বলি তো, জানিস তো এরকম লোকসঙ্গীতে এরকম অনেক গান আছে যেটা লোকসঙ্গীত বলে চালানো এবং প্রচলিত বলে চালানো, কিন্তু ওটা একটা কীর্তন, পদকর্তার লেখা। আচ্ছা, আমি কীর্তনেই থাকবো না, একটু অন্যদিকে যাই। তুমি ধরো সারেগামাপা থেকে যখন বেরোলে, তারপর তোমাকে কি কি প্রফেশনাল প্রবলেম ফেস করেছো? প্রফেশনাল প্রবলেম ইন দ্য সেন্স, যেরকম নিজের ব্যান্ড গঠন করা, ব্যান্ড মানে নিজের দল গঠন করা, টিম, এইটা কি করে করলে? এটা প্রথম থেকে অনেক প্রবলেম হয়েছিল, খুব স্বাভাবিক, প্রথমে শব্দ শিখে আসে, সবার ওয়েভলেন্থ লাইফ লং অবধি সেম থাকে না। ফরচুনেটলি এরকম কিছু মানুষ আছে যারা প্রথম দিন থেকে আজও আমার পাশে রয়ে গেছে, তাদের জন্য আরো বেশি শক্তি পাই কাজ করার, আরো বেশি এগোনো। প্রত্যেকটা সময় যারা যারা আমাকে আরো এনরিচ করবার জন্য তাদের কন্ট্রিবিউশন দিয়েছে, তাদের সবাই তাদের 100% দিয়েছে। এবং আজও হয়তো প্রফেশনালি আমরা একই মঞ্চে না থাকলেও আমাদের মধ্যে পার্সোনাল টাচটা আজও রয়ে গেছে। সারাদিন সকাল থেকে উঠে তোমার রুটিনটা কি? ঘুম থেকে ওঠা, তারপরে ফ্রেশ হয়ে চা খেতে বসা এবং চায়ের সঙ্গে সঙ্গে তানপুরাটা চালানো, এবং তার সঙ্গে সঙ্গে আমার আগের দিনের জমে থাকা সমস্ত কাগজের সিগনেচার করা, দেন রিয়াজ করা। কতক্ষণ করো রিয়াজ? আচ্ছা, যখন যেরকম। তারপর অ্যাসেম্বলি যখন থাকে না, তখন আমার স্টুডিও সেইভাবে প্ল্যান করে নি। তখন অ্যাসেম্বলি থাকলে বিকেলে স্টুডিও করতে হয়। ইন দ্য মেন টাইম যদি এলাকায় কোনো রকম এমার্জেন্সি সিচুয়েশন হয়ে যায়, সেখানে দৌড়াতে হয়, তখন আর কোনো শিডিউলের ঠিক থাকে না। আর বাড়ি ফেরার সময় তারপরে মায়ের সাথে একবার টুক করে দেখা করি, রোজ দেখা করো, ওটা একটু না হলে ঠিক কমপ্লিট হয় না। ধরো পরপর অনেক কাজ আছে, ইচ্ছে করছে না করতে, হয় রে এরকম মাঝে মাঝে, কিন্তু কি করব, মানে ধর যদি আমি আমার বিধায়ক এর কাজ থেকে আমি বলে হাত তুলে নিতে পারবো না, সেখানে আমার শরীর দিক না দিক, মানে এরকমও হয়েছে যে কাউকে হয়তো সার্টিফিকেট দিতে হবে, খুব এমার্জেন্সি, সে হয়তো রাত্রিবেলা 1-1:30টার সময় এসছে, বা তার কোনো রকম একটা ক্রাইসিস সিচুয়েশন হয়েছে মাঝরাতে এসেছে, বা আমি হয়তো অনুষ্ঠান সেরে বাড়ি ফিরেছি ভোর 4টের সময়, ভোর 5টার সময় কেউ একজন এসেছে যে ইমিডিয়েট তাকে কাউকে হসপিটালাইজ করতে হবে, একটা লেটার লাগবে।
তুমি দায়িত্বগুলো থেকে সরতে পারি না, হয়তো আর শরীর দিচ্ছে না, বাট আমি জানি যে এই গানটা আমাকে আজকে তুলতেই হবে, এটা আমার টার্গেট। আমি আজকে সারাদিনে আমার গানের কতটুকু কাজ করেছি, তোমার শরীর দিক না দিক আমি ওটাকে মানে আমি পুশ করি যে না আমাকে করতেই হবে, কারণ ওই ল্যাথার্জিটা আমি চাই না যে এটার জন্য এটা কম্প্রোমাইজ হচ্ছে, এটার জন্য এটা কম্প্রোমাইজ হচ্ছে না। মানে তুমি অলস নও, তুমি হার্ড ওয়ার্কিং, চেষ্টা করি। হার্ড ওয়ার্ক পেজ অফ। তোমার কনস্টিটিউয়েন্সি তো গোপালপুর, তো গোপালপুরে 2016-এ 44% তৃণমূলের ভোট। সর্বনাশ। আচ্ছা, তুমি জয়েন করার পর সেটা 49% হয়ে গেল, হুইচ ইজ 5%, মানে ম্যাসিভ। তো এটা কার ক্যারিসমা, অদিতি মুন্সির না তৃণমূলের? আমার কোনো ক্যারিসমা নেই, প্লিজ। তাহলে কার ক্যারিসমা? 5% কি করে বাড়লো? যা হয়েছে, মানুষ ভোট দিয়েছে, দলকে পছন্দ করেছে, ভোট দিয়েছে। তাহলে 2016-এ কি করে হলো না? তখন একটু কম ভালোবেসেছিল। কেন 2016-এ বেশি, তারপরে তুমি জয়েন করার পর বেশি ভালোবাসলো কেন? তারপরে কারণ সরকার অনেক কাজ করেছে। ও, তার আগে সরকার কাজ করে না? তার আগে সরকার করেছে, আর তারপরে রেশিওটা আরেকটু বেড়ে গেছে। মানে তুমি জয়েন করার পরে কি না, মানে বাড়িতে ডেকে এনে রিসার্চ করে আপনাকে এরকম ভাবে প্রশ্ন জিজ্ঞাসা করা, এটা মেখলাই পারে। ভাগ্যিস আমি আগে আসিনি, নাহলে আর না জানি কত কত কঠিন প্রশ্ন। বাবা এত রিসার্চ করছিস, এত তো মানে যারা জার্নালিস্ট আছে তারাও, সরি মানে কিছু মনে করবেন না। আচ্ছা, তো গোপালপুর নিয়ে তোমার কি স্বপ্ন আছে? দেখ, পার্টিকুলার গোপালপুরের মধ্যে আটকে থেকে ব্যাপারটা একটু খারাপ হবে। দেখ, কিন্তু তোমার কনস্টিটিউয়েন্সি তো ওটা, মানে আমার কনস্টিটিউয়েন্সি ওটা, আজ আছে কাল নাও থাকতে পারে, মানে আমি পলিটিশিয়ান নাও থাকতে পারি, কিন্তু বিইং অ্যান আর্টিস্ট আমরা সবকিছু সুন্দর দেখতে ভালোবাসি। আমি একজন সার্ভিস প্রোভাইডার, মানে মানুষ আমাকে তাদের হয়ে কথা বলার একটা দায়িত্ব দিয়েছে, তাদের হয়ে কথাগুলো বলার দায়িত্বটা আমার। সেই মানুষ আমার অঞ্চলে যদি কেউ কোনো রকম সাফার করে, কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যায়, কিছু করে, তার হয়ে কথা বলার দায়িত্বটা আমার। নেতা মন্ত্রীদের ক্ষেত্রে শুনেছি যে বাড়িতে লাইন পড়ে যায়, লোকে সমস্যা নিয়ে আসে এবং তাদের সাথে কথা বলে, এরকম হয়েছে কখনো? সত্যি কথা বলতে অনেক লাইন পড়ে না, একটু একটু পড়ে। এবার তার মধ্যে থেকে আমি কোনো কাজ ফেলে রাখি না, জমিয়ে রাখি না। আমি যদি সময় দিতে না পারি, আমার একটা অফিস সব সময় চলে যাতে মানুষের কোনো রকম অ্যাসিস্ট্যান্সের অভাব না হয়। এবং সত্যি কথা বলতে দেবরাজ তো অবশ্যই আছে, এবং ও ম্যাক্সিমাম আমাকে হেল্প করে দেয়। দেবরাজদার সাথে পরিচয় কিভাবে? পরিচয়টা ছিল না, কোথাও না কোথাও তো ডেফিনেটলি পরিচয়। আরে না, শোন, ঈদের কোনো একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমি অ্যাজ এ আর্টিস্ট গাইতে গেছি, তারপরে ও সম্বর্ধনাও দিয়েছে, ডেফিনেটলি দিয়েছে। এবার সেই সম্বর্ধনা একটু অন্যরকম, বিশাল ব্যাপার। আমি আমার বাড়িতে এসে বলছি, বাহ সুন্দর, কি সুন্দর ফুলটা দিয়েছে, আমার ফুল খুব ভালো লাগে। আচ্ছা, এইসব চলছে আর ব্যাস, ঠিক আছে, শেষ। আবার পরে আরেকটা অনুষ্ঠান, ঠিক আছে, বাহ এই ফুলটা ভালো দেয়। এইটা মেন টাইম দিওয়ালি চলে আসে, মানে দিওয়ালি বলবো কারণ হ্যাপি দিওয়ালি ছিল লেখা। ফোন বাজি ফাটাতে ভালোবাসি, আচ্ছা, যেটা একদম উচিত নয়, কিন্তু ছোটবেলায় ওটা খুব ভালো লাগতো। বাপি তুবড়ি এনে দিত আর তারাবাতি, এই হচ্ছে আমার দৌড়। আমি দেখলাম বাড়িতে আমার মা বললো, একজন একটা জিনিস নিয়ে এসেছে। আমি বললাম কি? বলছে বুঝতে পারছি না, তোকে ডাকছে। আমি এখন যেতে পারবো না, বলো আমি বাড়িতে নেই। ঠিক আছে, কেউ একজন এসছে একটা গিফট, ঠিক মাটি থেকে এত বড় হাইটের একটা ঝুড়ি, এক ঝুড়ি বাজি, তার মধ্যে লেখা হ্যাপি দিওয়ালি ফ্রম দেবরাজ। কেন পাঠানো? আবার পরে আরেকটা অনুষ্ঠান, আবার অনুষ্ঠান। এত কেন অনুষ্ঠান দিচ্ছে? অনুষ্ঠান তো ঠিক আছে, এত গিফট দেওয়ার কি আছে? মানে ধর তুই একটা অনুষ্ঠান করতে যাচ্ছিস, তুই হার্ডলি কি পেতে পারবি? একটা উত্তরীয় দেবে, যেটা আমার একটা উত্তরীয় দেবে, একটা মেমেন্টো বা কিছু ছোট্ট মতন, একটা ফুল দিল বা গাছ দিল, গাছ দিল, ফুল দিল, শেষ, ঝামেলা শেষ। তারপরেও যদি এক্সট্রা কিছু আসে, এবার সেটা যদি বারবার প্রত্যেকটা অনুষ্ঠানে আসে,
তারপর বাড়িতে হুম হুম। আমি ভাবলাম যে ব্যাপারটা কি হচ্ছে, এত বড় আমার একটা ছবি আচ্ছা, ফ্রেম করে সেটা দেওয়া। বাপির আমার খুব পছন্দ হয়েছে, মেয়ের একটা এত এত বড় সুন্দর। ছবি, হ্যাঁ হ্যাঁ কি সুন্দর সোনু ছবি দিয়েছে। ঘুম থেকে উঠে জেনারেলি গুরুদেবের ছবি দেখে অভ্যাস, নিজের গুরুদেবের ছবি। ছবি থেকে চোখটা ঘুরিয়েছি, দেখি এত বড় একটা নিজের ছবি। আমি ভাবছি আমি কি বেঁচে আছি? ধ্যাৎ। বিশ্বাস কর, এটা এটা আমি এক বর্ণ বাড়িয়ে বলছি না, আমি না ভাবছি একে সরাও এই ছবিটা, আমার তো মনে হচ্ছে আমি বেঁচেই নেই। শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি বলে লেখা। আচ্ছা, এবার আমার ঘুম থেকে উঠে তো বুঝবে বুঝবে। হঠাৎ করে তুই একটা এই দেখবি না, এবার সেই দেখে আমি ভাবছি কি হলো কেসটা, এটা আমি বেঁচে আছি। তারপর ঠিক আছে, তারপর মনে হয় শোনো একে না রেখো না, আমার অন্যরকম ভাইবস আসছে, একে সরিয়ে দাও। তো আলটিমেটলি যেটা মোদ্দা বিষয়, আমি বলে দিলাম এনার প্রোগ্রাম আর নেওয়া যাবে না, আচ্ছা, না একে দূরে রাখো, হুম হুম, দূরে রাখো। মানে এরকম ছিল। যাই হোক, তারপর এটা থাকলে আর কিছু করার নেই, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, সম্বন্ধ এলো তারপর। দুবারের থেকে কথাবার্তা হলো। তখন তো ডেফিনেটলি দেখা জানতে যাবে। যে একজন হ্যাঁ, তারপর পলিটিশিয়ান। কথা- হ্যাঁ হ্যাঁ, মানে তখনই জানা, কিন্তু তখন খুব ভয় লাগতো। তাহলে ভয় লাগতো, তাহলে বিয়ে করলে কেন? বাড়ির কাছে। হ্যাঁ। আর দেখি পলিটিশিয়ান পলিটিশিয়ান মনে হয়নি, বিশ্বাস কর, পলিটিশিয়ানদের দেখলে একটা ভয় লাগে না, ভয় লাগে সেটা মনে হয়নি। ডেফিনেটলি তুমি তো বিয়ের আগে ডেফিনেটলি কথা বলেছো বা মানুষটাকে বুঝেই আরে তারপরে। বাবা, কতটুকু আর কথা হয়, দেখিস তো এমনিই কারোর সাথে আমি কথা বলি না। হ্যাঁ, কিন্তু বিয়ে করছো তো। হ্যাঁ, তো ওই কথাটা হওয়ার পরে কথা বলেছি। এবার হ্যাঁ, তখন ভয়টা লাগেনি, তাই মনে করলাম যে ঠিকই আছে, ধারণা সবসময় ঠিক থাকে না, ভুলও থাকে। ভূতে ভয় পাও? তাই না, ভূত দেখিনি এখন। এবার ভূতে বিশ্বাস করো কি? না, ভূতে ঠিক বিশ্বাস করি না, কিন্তু একটা কোনো এনার্জি তো আছে। আমার দাদু যেদিনকে চলে গেলেন, আমার তখন সারেগামাপা চলছে, আমাকে কেউ জানায়নি সেই কথা, আচ্ছা, যাতে আমি ডিস্টার্ব হয়ে যাবো, এই জন্য কেউ জানায়। সেদিনকে রাত্রে আমি যখন ঘুমিয়েছি, জাস্ট আমি ফিল করলাম, আমি আমি দেখছি আর কি, দাদু এলো, আমি গেছি মামা বাড়িতে, দাদু বসে আছে এক জায়গায়। আমার বললাম, কি হয়েছে, তোমার মুখটা এরকম লাগছে? দাদু আমাকে বললো যে আর একটু তাড়াতাড়ি এলি না। আমি বুঝতে পারিনি তখন সেটার মানে কি, বাট মাও আমাকে বলতে চায়নি, বাবাও বলতে চায়নি। কিন্তু পরের দিনকে আমার দুপুরবেলা থেকে বারবার খুব অস্বস্তি হচ্ছে, কিছু একটা গন্ডগোল হয়েছে, কি হয়েছে বলো। তারপরে আমি শুনলাম এই জিনিস, সামহাও আমার কাছে কোনো একটা ক্লু আসে। স্পিরিচুয়ালিজম এরকম তোমার অনেক- কাছে কিরকম? পবিত্র জিনিস না, ডেফিনেটলি পবিত্র জিনিস, কিন্তু আমি নাস্তিক বাড়িতে জন্মেছি। নাস্তিক বলে কিছু হয় না এই পৃথিবীতে। তাই কি? আমার আবার মনে হয় যারা নাস্তিক তাদের মনের জোর সাংঘাতিক বেশি। কারণ কেন বলছি, নাস্তিক মানে আমি বাবাকে দেখেছি, আমার বাবা অদ্ভুত কারণে নাস্তিক হয়েছে। বাবা খুব ছোটবেলা পুজো করতো, ঠিক আছে, একবার চটি হারিয়ে গেছিল, তো ঠাকুরকে খুব, তার আগে বাবার কাছে মার খেয়েছে খুব, তো ঠাকুরকে খুব করে বলছে, ঠাকুর ঠাকুর প্লিজ আমাকে চটিটা খুঁজে দাও, নাহলে বাবা খুব মারবে। তো চুটটা ভগবান খুঁজে দেয়নি, এত রাগ হয়েছে যে যা তোকে আর ডাকবই না, আমার চটি, আর প্রচুর মার খেয়েছিল আর কি। সেই যে রাগ হলো, এবং এখনো বাবা নাস্তিক। আমি কেন বলছি মনের জোর লাগে, কারণ আস্তিক মানে আমরা কোনো একটা জায়গায় ভেবে নিই যে একটা সুপ্রিম পাওয়ার আছে, এবং মানে আমি যতই ভেঙে পড়ি না কেন, একজন কেউ ঠিক টেক কেয়ার করে নেবে। নাস্তিক মানে আমাকে আমারটা দেখে নিতে হবে, কেউ নেই আমার জন্য। আর কি, তুই কি নাস্তিক? আমি ছিলাম নাস্তিক। তাহলে একজন নাস্তিকের সাথে কথা বলো। আমি ছিলাম, আমি লজিক ছাড়া আমি কিচ্ছু বিশ্বাস করতাম না। করিস না, ডেফিনেটলি করা উচিতই নয়। এই হিন্দু ধর্মটা কোনো বুজুং বাজুঙের উপর দাঁড়িয়ে নেই, অনেকে অনেক রকমের ফেক অনেক কিছু বলে, কোনো জায়গায় তুই দেখবি না আমাদের ধর্ম কোনো গোড়ামির কথা বলে, সায়েন্সের বাইরের কোনো কথা বলে। একদমই তাই। বা সবার আগে সনাতন বলছে যে তুই সব। নাস্তিকরা কি মনে করে, আমি সব। আমি সব। নাস্তিক কোথায় হলো?
কারণ ভগবত গীতাতে নিজে ওখানে বলা হচ্ছে যে তোমার মধ্যেই ব্রহ্ম। তুমি আরেকটু ডিফাইন করো না, তুমি কিভাবে, মানে এটা যেমন ধরো মূর্তি পুজো হয়, কেউ কেউ বিশ্বাস করে না মূর্তি পুজোয়, কেউ কেউ, যেমন আমি ইসলাম ধর্মের কথাই বলি, তারা বিশ্বাস করে এমনি একটা সুপ্রিম পাওয়ার আল্লাহ। জেসাসের ক্ষেত্রে আমি যেমন ছোটবেলা খুব খ্রিস্টান বাড়িতেই মানে প্রায়ই যেতাম আর কি, এবং মন্দিরে যাওয়ার আগে আমি গির্জায় গেছি, তো সেই জন্য ক্রিশ্চিয়ানিটির সাথেও আমি খুব ওয়েল কানেক্টেড ছিলাম, তো যিশুকেও খুব মানতাম। এক একজন এক এক রকম ভাবে ধর্মটাকে দেখে, ধর্ম বলি বা স্পিরিচুয়ালিজম বলি বা ঈশ্বর বলি, যাই বলি। তোমার কাছে এটা কিরকম? দেখ, ছোট মুখে বড় কথা, এই প্রসঙ্গগুলো বোধহয় আমার বলা উচিত নয়, কিন্তু তবুও আমার মনে হয় যে কতজন মানুষ ধর্মটা জানে। ধর আমাদের কাছে যদি পুজো করা মানে ধর্ম হয়, তাহলে ভুল আছে। ধর্ম কি তোমার কাছে? আমার যা যা কর্তব্য, আমার কর্ম পালন, এটা আমার ধর্ম। চারিদিকে এত ধর্ম নিয়ে এত হিংসা, হানাহানি, এ ওকে মারছে, ও তাকেই করছে, আমরা দেখি। কিন্তু সমস্ত ধর্মেই তো বলা হয় যে তুমি ঈশ্বরের সন্তান। তাহলে ঈশ্বরের সন্তান, যে ঈশ্বর একটা সুপ্রিম পাওয়ার, সেই ঈশ্বর যে প্রত্যেককে তৈরি করেছে, যে তোকে তৈরি করেছে, আমাকে তৈরি করছে, একটা চোর, ডাকাত, চেচোর সবাইকে তৈরি করছে, সে কি ভেদাভেদ করতে পারে? মানে একটা মা তার দুটো সন্তানের মধ্যে কি করে ভেদাভেদ করবে? মানুষ যদি সত্যি সত্যি ধর্ম বুঝতো, এটা অনেক ভালো। তার মানে তোমার কাছে ঈশ্বর ধূলিকণার মধ্যেও আছে, ঈশ্বর আমার মধ্যেও আছে, মানে ইফ এভরিওয়ান ইজ স্পেশাল দেন নো ওয়ান ইজ স্পেশাল। তাহলে আমরা গুরুজনদের প্রণাম করি কেন? কারণ তার মধ্যে আমরা মনে করি তার থেকে আমি কিছু শিখছি। ছোটদের কেন প্রণাম করি না? কারণ সে অজ্ঞান। অজ্ঞানের মধ্যে কি, জড়বস্তুর মধ্যে কি ঈশ্বর নেই? জড়বস্তু আর শিশু দুটো আলাদা। না, আমি বলছি, এমনিও বলছি, ধরো জড়বস্তুর মধ্যে কি কোনো ঈশ্বর থাকতে পারে না? শিশুর মধ্যে ঈশ্বর নেই? আমার মনে হয় না। শিশুর মধ্যে ঈশ্বর নেই? না, সেই শিশুটাই তো বড় হচ্ছে, মানে তুমি তো একসময় শিশু ছিলে। আমি শিশু ছিলাম, কিন্তু তখন আমার মধ্যে অজ্ঞান ছিল। অজ্ঞানতা হতে পারে, কিন্তু অজ্ঞানতা যেখানে থাকবে ঈশ্বর সেখানে থাকবে না। কিন্তু সবকিছু যদি ঈশ্বরের সৃষ্টি হয়, তাহলে ঈশ্বরের সৃষ্টি তো সব ঈশ্বরের সৃষ্টি। এবং একটা সোজা এক্সাম্পল দিত, ধর বড় একটা মহাসাগর, তুই এক চামচ জল তুললেও তার যা যা গুণ ওই যে এক চামচে থাকবে, একদমই। এক মগ জল তুললেও তার মধ্যে থাকবে, এক বালতি তুললেও থাকবে। সমুদ্রকে ধরার, সমুদ্রের যে ক্যাপাসিটি, সমুদ্রের ভিতরে যারা যারা বাস করছে, সমুদ্র হওয়ার ক্যাপাসিটি তোর নেই। আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি যখন আজকে বড় হয়ে ঈশ্বরকে নানা রকম ভাবে উপলব্ধি করতে পারছো, তুমি ছোটবেলায় করতে পারছো না, কিন্তু তার মানে তুমি কি বলতে পারো যে ছোটবেলায় তুমি উপলব্ধি করতে পারছো না মানে তোমার মধ্যে ঈশ্বর নেই? পরে যখন তোমার উপলব্ধি আসছে তখন ঈশ্বর আসছে তোমার মধ্যে। ঈশ্বর আসবেন কেন? আমি সেটাই জিজ্ঞেস করছি। দেখ, আমি যখন একটা ছোট একটা শিশু থাকি, ঠিক আছে, একটা শিশু মানে কি বলবো, একটা সাদা খাতা, ঠিক আছে। এবার অনেক সময় আমরা শিশুদেরকে এই ওভার প্যাম্পারিং করে ফেলি, ঈশ্বর ঈশ্বর করে। ও খুব কৃষ্ণ ঠাকুর ভালোবাসে, ও খুব রাধাকে ভালোবাসে, ও খুব একে ভালোবাসে, তাকে ভালোবাসে। ডেফিনেটলি ওর মধ্যে কোনো একটা ভাইবস কাজ করছে, যেটাকে ডেভেলপ করবার দায়িত্ব পরিবারের, ঠিক আছে। তার মানে শিশুতে আমি বলতে পারি না ও ঠাকুর, কিন্তু জ্ঞান নেই। কিন্তু তুমি তো বলছো যে তোমার মধ্যে ঈশ্বর রয়েছে, এবং সেই, কিন্তু সেটা তো তোকে ফিল করতে হবে যে তোর মধ্যে রয়েছে। না, এখানে আইনস্টাইনের একটা প্রসঙ্গ চলে আসে, যে রবীন্দ্রনাথকে মোস্ট প্রবাবলি বলেছিল যে তুমি কি মনে করো চাঁদটা তুমি যদি না দেখো তাহলে চাঁদটা ওখানে নেই? তার মানে চাঁদ আছে। হ্যাঁ, আমার প্রশ্ন সেখানে যে শিশুটা সেই নিজেকে সেভাবে বুঝতে পারছে না, কিন্তু তার মানে কি তার মধ্যে ঈশ্বর নেই? ঈশ্বর মানে আমাদের মতন, মানে তার একটা হাত আছে। আমি সেটাই জিজ্ঞেস করছি, আমাদের মানে ঈশ্বরটা তোমার কাছে কিরকম, মানে ইয়োর কনসেপ্ট অফ গড? একটা অনন্ত। দেখবি, আমরা যদি মানুষের মতন দেখতে না হতাম, আমাদের যদি একটা অন্যরকম কিছু দেখতে হতো, আমরা যে ঠাকুর বানাই না, সেটাও সেরকমই দেখতে হতো। হ্যাঁ, মানে আমি বলছি মূর্তি ধরো আমরা দুটো হাত বা চারটে হাত, হ্যাঁ, যেহেতু গড সেজন্য আমরা 4টে হাত 10টা হাত এরকম করি,
তো আমার বক্তব্য হচ্ছে অনেকে আবার যেটা বললাম যে শুধুমাত্র এনার্জিতে বিশ্বাস করে, ওটাই তো সব। হ্যাঁ, তার মানে কি ঈশ্বর মানে মূর্তি নয়, ঈশ্বর শুধুমাত্র এনার্জি, অনন্ত, কিছুতেই মূর্তি হতে পারে না, আমরা কিছুতেই তাকে সীমাবদ্ধ করতে পারি না। 1 মিনিট ছেড়ে তুই কতক্ষণ দম বন্ধ করে থাকতে পারবি? এই প্রসঙ্গে একটা কথা বলি, ধরো এটা মানে জাস্ট এমনি বলছি যে মারবে লোকজন, আমরা ধর্ম নিয়ে না 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 শোনো না, এটা আমার জেনুইন প্রশ্ন। সেটা হচ্ছে যে আজকে অদিতি মুন্সিকে মানুষজন ভালোবাসে, রাইট? অদিতি মুন্সি হতে পারে, মেঘলা দাশগুপ্ত হতে পারে, যে কেউ হতে পারে। আমরা মানুষকে ভালোবাসি বা শ্রদ্ধা করি তার নানা রকম গুণের জন্য বা যে কোনো কিছুর জন্য। আমি এরকম শুনেছি যে লোকজন তুমি গেলে মানে পায়ে পড়ে যায়, ঈশ্বর মানে ভগবানের মতন। সেটা আমাকে করে না, কারণ কীর্তনের যারা শুনতে আসেন ভক্তরা, তারা কিন্তু যে শিল্পী তাকে করে না, তারা সেই ভাবটাকে তারা অ্যাডমায়ার করে। তো প্রথম আমার খুব লাগতো যে কেন কেউ আমাকে এরকম ভাইবস দিলে আমি তো শটাং সেখানেই তাকে উল্টে নমস্কার করে। তো আমরা কোনটাকে শ্রদ্ধা করছি, অদিতি মুন্সির এই বডিটাকে নাকি তার গুণটাকে? তার মানে কি বডিটা নয়, মানে বডিটা নয়, তুমি সেটার অস্তিত্ব মনে করছো না। আজকে আমার এই বডির মধ্যে যে এনার্জিটা রয়েছে, যেটা মরে যাওয়ার পরে কোথাও একটা চলে যায়, সেই এনার্জিটার বয়সের কোনো গাছ পাথর নেই, ঠিক আছে? আজ এই এনার্জিটা আমাকে এনরিচ করছে। হ্যাঁ, আমি যা আগে যদি আমার কোথাও থেকে আমি এসে থাকি, ডেফিনেটলি এসেছি, সেখান থেকে ডেফিনেটলি আমি কিছু একটা নিয়ে আজকে আমি জেনারেট হয়েছি, হয়তো পরেরটাতে আমি আরো কিছু জেনারেট করবো। তো ডেফিনেটলি এনার্জিটাই আমাকে ক্রিয়েট করছে, মানে আমরা সেই এনার্জির একটা অংশ। দুখানা প্রশ্ন এখানে, জর্জরিত। আপনারা বলবেন আমি পাস করছি না ফেল করছি, যদি ছোট মুখে বড় কথা বলে থাকি সব দোষ আমার নয়। আমি কিন্তু কোনোদিন বলতে চাই না এসব কথা, এটা একান্ত আমার ব্যক্তিগত। আমি জানতে চাইছি, লোকের থেকে জান না, আমার থেকে কেন জান না? প্রত্যেকটা মানুষের একটা পারসেপশন হয় না। আমি সেই জায়গায়, ধরো আজকে তোমার বাড়িতেও তো নিশ্চয়ই কোনো না কোনো মূর্তি আছে, দুর্গা মূর্তি আছে, দেখেছি দুর্গা মূর্তি আছে, কৃষ্ণ মূর্তি আছে, গোপাল আছে, সব। তুমি তাহলে কেন মূর্তি? তাহলে তো তুমি ভালো লাগে আমার। হ্যাঁ, তাহলে তো তুমি বডিটাকে পুজো করছো। কোথায় বডিকে পুজো করছি? আরে পুজো কোথায়? মানে আমি হচ্ছে পুজো কি, নিজেকে জানা, বেসিক্যালি নিজেকে এনরিচ করা। পুজো মানে আমি সামনে বসে 4টে মন্ত্র বলে দিলাম, যে মন্ত্রগুলো আমি জানি না, যে মন্ত্রগুলোর মানে বুঝতে পারছি না, সেই মন্ত্র আমি উচ্চারণ করে আমি কি হয়ে যাবে আমার? আমি কি ডেভেলপ করতে পারবো? জ্ঞান ছাড়া ঈশ্বর কখনো হতে পারে? অজ্ঞানের মধ্যে ঈশ্বর নেই, অজ্ঞানের মধ্যে ঈশ্বর আছে। সবকিছু যদি ঈশ্বরের সৃষ্টি হয়, তাহলে কি একটা ধূলিকণার মধ্যেও ঈশ্বর নেই? আরে অজ্ঞানতা আছে বলেই তো সে অজ্ঞান, তাকে জানতে হবে তো যে ঈশ্বরটা কোথায়। সে ধরো জানেই না, কিন্তু তার মানে কি তার মধ্যে ঈশ্বর নেই? আছে, কিন্তু সুপ্ত। কেউ একটা খুন করেছে, বললো আমার মধ্যে ঈশ্বর আছে, তার মানে খুনের মধ্যে ঈশ্বর নেই। সে জানতেই পারেনি তার মধ্যে যে ঈশ্বর আছে। যদি জানতো, ঈশ্বর মানে কি শুধুই ভালো খারাপ নয়? না, অন্ধকারের অস্তিত্ব না থাকলে কি আলোটাকে আমরা সেলিব্রেট করতে পারতাম না? তা বলে আলো আর অন্ধকার এক জিনিস নয়, কিন্তু দুটোই তো তারই সৃষ্টি। তো অজ্ঞান আর জ্ঞান, অজ্ঞানতার মধ্যে ঈশ্বর নেই, জ্ঞানের মধ্যে ঈশ্বর আছে। অজ্ঞানতা আছে বলে জ্ঞান দেখতে পাচ্ছিস, অন্ধকার আছে বলে আলো দেখতে পাচ্ছিস। ধরো তুমি একটা ভালো সুর করলে, একটা খারাপ সুর করলাম, ভালো সুরটার মধ্যে ঈশ্বর আছে। হ্যাঁ, কোনটা আমি ভালো করলাম, কোনটা আমি খারাপ করলাম, হ্যাঁ সেটা তো এমনি বোঝা যায় কোনটা। এত যদি আমি বুঝে যেতাম তাহলে আমি ঈশ্বর হয়ে যেতাম। আমি খারাপ সুর করে যদি আমি বুঝতে পারতাম যে আমি খারাপ সুর করেছি, তাহলে আমি খারাপ সুরটা করবো কেন? ধরো বেসুর আর সুর, ঠিক আছে, বেসুরের মধ্যে কি ঈশ্বর নেই? কিছুতেই নেই। আমি যদি বেসুর বুঝতে পারবো, তাহলে আমি বেসুর করবো কেন? আমি তো সুরই করবো। এটা অন্য জায়গায় চলে যাবে, আমি বেসুর সুর নিয়ে কথা বলতে গেলে, ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলতে গেলে। এনিওয়েজ, অন্য টপিকে যাচ্ছি। গুদের রাজা যদি 3টে বর দেয়, কি 3টে বর চাইবে? ভাবিনি, একটু ভেবে আসতে বলতে পারতি তো। সুযোগ হুট করেই আসে। ওকে, হ্যাঁ দেখো, আমি যে কথাটা বলবো আমি বেমানান আমার মুখে, বলো না, হাসবে, হাসুক,
লোকজনকে প্লিজ করার জন্য কেন হ্যাঁ প্রচুর জানতে চাই। বেশ, সব থেকে বড় কথা অলমাইটিকে জানি। এটা আমরা ধুলিকণা হয়ে বসে আছি। মানে এনলাইটমেন্ট চাও তুমি, এটা এক নাম্বার। ব্যাস, আর কিছু না। গান চাই, কোনোদিন যেন গলা দিয়ে বেসুরো নোট না বেরোয়। ওই সবার মতন মন্ত্রমুগ্ধ যেন হয়ে থাকে। অ্যাকচুয়ালি যারা ভীষণ স্পিরিচুয়াল তারা ডেফিনেটলি ভালো গাইতে পারে, আমার মনে হয়। এটা আমার মনে হয়, মানে গান তো গলা দিয়ে গাওয়ার না, সুর বেসুরের পার্থক্য বিভেদ সেখানে চলে যায়। আমরা তো বিভিন্ন সাধকদের কথাতেই পাই যে সঙ্গীতটাই সর্বশ্রেষ্ঠ সাধনার একটা অঙ্গ, মানে যেটাতে অনেক তাড়াতাড়ি কানেক্ট করা যায়, ফিল করা যায়। তুই যে গানই গাস, মানে তুই যদি একটা আধুনিক রোমান্টিক গানও গাস, তুই সেখানেও একটা কানেকশন পেয়ে যাবি, কোনো না কোনো কিছু ভেবে তুই গাইছিস। আর যেটাতে তুই কানেক্ট করতে পারবি না সেটা তো হবেই না। বেশ, সোশ্যাল মিডিয়া নিয়ে তুমি কতটা ওয়াকিবহাল? এখন শুনছি নাকি সোশ্যাল মিডিয়াটা খুব ইম্পর্ট্যান্ট, তাই আমি না কয়েকটা ছবি আপলোড করা শুরু করেছি। আচ্ছা, আগে না একদম করতাম না। সোশ্যাল মিডিয়া আসার জন্য আগে যেরকম কোন একটা গান রিলিজ করতে আমাকে লেবেলের থ্রু দিয়েই যেতে হতো, এখন ইউটিউব চ্যানেল আছে, সেই কারণে প্রত্যেকটা মানুষের মধ্যে স্বাধীনতাটা রয়েছে। আমার কাছে কোনো কিছু না থাকে, একটা স্মার্টফোন থাকে, আমার কাছে যদি হারমোনিয়ামও না থাকে, আমি খালি গলায়ও গানটা গেয়ে আপলোড করতে পারবো, আমাকে প্রচুর লোককে গান শোনাতে পারবো। একদিন হয়তো কেউ শুনবে, একজনও শুনবে বা 10 জন শুনবে। ডেফিনেটলি এটা তো একটা ভালো অপরচুনিটি অনেকের কাছে, অনেক বেশি। ধর তুই যে লেভেলের মধ্যে দিয়ে যাওয়া বলছিস, সেটা হয়তো সবাই এফোর্ড করতে। তুমি তো করেছো, তো একটা তোমার তো লেভেল আছে, ওটা আমিই করেছি, কারণ আমি কি স্বাধীনতা পাও তুমি এটাতে? আমি স্বাধীনতা পাই একটাই, যে এটা আমি গানটাকে তার সত্তা থেকে বার করা পছন্দ করি না। এই যদি আধুনিকীকরণের কথা প্রথম দিকে কথা হচ্ছিল না, কীর্তনে আধুনিকীকরণ দরকার পড়ে না। কি আধুনিক করে নেবো বল? একটা ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট অ্যাড করবো মাত্র, আর কি আধুনিক করব? আজকে একটা নতুন ছেলে বা একটা নতুন মেয়ে যদি ইন্ডাস্ট্রিতে পা রাখতে চায়, মানে গানটাকে পেশা করতে চায়, তোমার অ্যাজ এ সিনিয়র তার প্রতি কি কি অ্যাডভাইস থাকবে যে এইটা করলে তুমি সহজে এগিয়ে যেতে পারবে? আমার রিয়েলাইজেশন মনে হয় যে সবার আগে যেটা ছেড়ে দাও সেটা ইগো। এটা ছেড়ে দাও, কারণ এটাই ম্যাক্সিমাম ভুল করে। আমরা আমাদের সিনিয়রদের কাছে যেভাবে তাদের কথা হা করে শুনতে থাকি, এখনের নিউ কামার্সরা একটু অন্য। সিনিয়ররা আমাদের রুট, কিন্তু সব সময় সিনিয়ররা কি প্রপার গাইডেন্স দেয়? না। কেন বলছি, কারণ আমি সারেগামাপায় থাকাকালীন অনেক সিনিয়র আমাকে বলেছিল, আর যেখানেই শো করিস মেদিনীপুরে শো করিস না। এটা আমাকেও বলে। হ্যাঁ, কিন্তু আমি দেখেছি যে মেদিনীপুরের অডিয়েন্স ভীষণ, মানে আমরা যেটাকে মাচা বলি, ঠিক আছে, অডিয়েন্স খুব ভালো হয়, খুব মন দিয়ে গানটা শোনে। হয়তো স্টেজের সাউন্ড বা কিছু জিনিস হয়তো পছন্দ না হতে পারে আমার, মানে সাউন্ডটা হয়তো অন্য জায়গায় হয়তো একটু বেটার থাকে, কিন্তু আমি দেখেছি অডিয়েন্স ওয়াইজ এমন গানের রিকোয়েস্ট করে অনেক রাত্রেও, এক রাধা এক মীরা, এইটা আমি তো শহরেও পাই না, পাওয়া যায়। বাট হ্যাঁ, মানে মেদিনীপুরটা সবাই বলে ঠিকই, কিন্তু আমিও আমার প্রায় 10 বছর আমি লাইভ স্টেজ করছি। যদি আমি সারেগামাপাকে একটা স্ট্যান্ড ধরি আর কি, তাহলে প্রায় সারেগামাপার অডিশনে কি গান গেয়েছিলে? তোমায় কেন লাগছে এত সেখানে। আচ্ছা, তারপরে হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করা হলো যে কোন ক্লাসে পড়ো? বললাম কীর্তনে মাস্টার্স কমপ্লিট করেছি। হ্যাঁ, কীর্তন? তখনও ব্যাপারটা কীর্তন নিয়ে পড়াশোনা করতে হয়। ইভেন আমি যখন মাস্টার্স করেছি, আমার অ্যাসোসিয়েট ফ্যামিলি আর কি, তাদেরও একটাই বক্তব্য ছিল, কি করবে? রোজগারের জন্য কিছু শেখা হয় না, সব জায়গা থেকে শেখা হয়, যেটা ভালোবেসে শেখা হয়। আমি সত্যিই কোনোদিন ভাবিনি যে আমি কীর্তন মানুষকে শোনাতে পারবো। বিশ্বাস কর, একটা টাইম এসে যে আমি প্রচুর স্ট্রাগল দেখেছি। আমি খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের, এবং তাই জন্য আজও আমি সেই জিনিসটাকে ভোলার চেষ্টা করি না। ওই রুটটাকে আমি চাই না যে আমি কোনোদিন ভুলে যাই।
প্রফেশনাল হ্যাজার্ড, মানে অনেক সময় এরকম প্রোগ্রামে গিয়ে পুরো টাকাটা পেমেন্ট না করা বা এরকম এরকম কখনো হয়েছে? কোনোদিনও হয়নি? মানে তোমার ম্যানেজমেন্ট খুব স্ট্রং। আমি খুব গুছিয়ে কাজ করতে ভালোবাসি, মানে তুমি আমার অ্যাজ সাচ কোনো সেরকম ভাবে ম্যানেজমেন্ট নেই। তাহলে তোমার প্রোগ্রামের দিকটা কে দেখে? একজন আছে যে দেখে, কিন্তু আমার খুব পরিষ্কার কথা এবং আমার খুব পরিষ্কার রুলস এন্ড গাইডস, যেখানে কারুর কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়, না আমরা যারা গাইতে যাচ্ছি তাদের, না অর্গানাইজিং কমিটির। আমি প্রচন্ড ট্রান্সপারেন্ট এই ব্যাপারটাতে, এবং যা কথা হবে ডে ওয়ানেই কথা হবে। এবং আমি অনেকটা মনে করি আমরা যারা মঞ্চে থাকি তাদের উপর 90% দায়িত্ব থাকে একটা পরিবেশকে কন্ট্রোল করবার, 90%। 10% দায়িত্ব আমি বাকিদের রাখি। আচ্ছা, আমরা একদম শেষে চলে এসেছি। মার খাওয়াবি তুই আমাকে, এত কথা বলেছি আমি। কেন, খুব খারাপ প্রশ্ন করেছি? আমি জানি না, আমি এত কথা কোথাও বলি না। তো আমার সাথে কথা বলবে না তো তুমি কি অপরিচিতর সাথে এত খুলে কথা বলবে? তাও ঠিক, মানে আর ইউ ফিলিং কমফোর্টেবল অর নট? জানি না। একটা বোল আছে, সেই বোলের মধ্যে বিভিন্ন রকম কোয়েশ্চেন্স আছে। এনি কোয়েশ্চেন্স ইউ ক্যান পিক, যে কোনো। কোনটা সোজা আছে? হ্যাঁ, সোজা সোজা। আমি জানি না। ওকে, খুলবো। উইদাউট রেস্ট্রিকশন ব্রেকফাস্ট টু ডিনার, তোমার পছন্দের খাবার দিয়ে দিনটা সাজাও। তাহলে সকালবেলা আমি ব্রেকফাস্টে খাবো হচ্ছে লুচি, ছোট ছোট ময়দা দিয়ে। তার সাথে খাবো আমি সাদা আলুর দম, একটু কালো জিরা দিয়ে। আচ্ছা, দুপুরে আমি খাবো সুন্দর করে পাতলা ডাল, ডালের বড়া, আহারে, তার সাথে একটা সুন্দর পনিরের তরকারি বা সয়াবিনের তরকারি। আর তারপরে যদি ননভেজ রাখতে হয়, দরকার পড়ে না, যদি রাখতে হয় তাহলে তার সঙ্গে একদম ছোট মাছের ঝোল, ব্যাস খাওয়া শেষ। ডিনার? ডিনারে কি খাবো? ডিনারে খাবো গোবিন্দভোগ চাল, আলু সিদ্ধ, লঙ্কা সিদ্ধ, আর একটা সুন্দর ঘি। দিনটা আমার অমৃত যাবে। আরেকটা প্রশ্ন, মানে টোটাল 3টা নিতে হবে। ওকে, আমি পিঙ্ক। কি রং ভালোবাসো? পিঙ্ক, সাদা। সাদা। আবার উল্টো সব তুলছি কেন? ভূতের রাজা যদি 3টে বর দেয় তাহলে কি কি চাইবে বলে দিয়েছি। এটা তো বলে দিয়েছো। হ্যাঁ, বলে দিয়েছি। বাবা ঠাকুর, আর একদম এই পিঙ্কটা খুব সুন্দর পিঙ্ক। লাকি ওয়ান। ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি তোমার জীবনে কি? খুব জরুরি একটা বিষয়, যেটা সবার দরকার, না হলে রিস্টার্ট করতে পারবেন না। সবাই কি সব পেয়েছে? তোমার জীবনেও তো ডেফিনেটলি সবগুলো কাপ, আমি যদি বলি সবগুলো কাপ পূর্ণ নয়, কিছু কিছু জায়গায় শূন্যতা রয়েছে। কি জানি, আসলে আমার জীবনে চাহিদা খুব কম। শূন্যতা নেই তোমার জীবনে? একাকিত্ব বলি বা শূন্যতা, একাকিত্বর কাছাকাছি। শূন্যতা না হলে আমরা কিছু ক্রিয়েট করতে পারবো না। তুই যতক্ষণ না ব্ল্যাঙ্ক হবি তুই একটা অরিজিনাল ক্রিয়েট করতে পারবি। তাই আমাদের ব্ল্যাঙ্ক হওয়াটা খুব দরকার, এবং আমি সেটার জন্য সবসময় নিজেকে তৈরি করি, এবং আমি একটা স্পেস রাখার চেষ্টা করি যেটাতে আমি পুরো ব্ল্যাঙ্ক থাকবো। যে ব্ল্যাঙ্কটা না হলে আমি পরের দিনটা আমি শুরু করতে পারবো না। যে ব্ল্যাঙ্কটা আমার মনে হয় থাকা দরকার। জীবনে এমন কোনো জায়গা কি আছে যেটা মনে হয় যে এটা হলে একটু ভালো হতো? মানে হ্যাঁ, মানে গানটা যদি আরেকটু সিরিয়াসলি শিখতাম ভালো হতো। মানে তুমি কি বলছো ওই জায়গাটা একটা শূন্যতা আছে? আমার তো রয়েছে। তোমার গলা কি গান শুনলাম আমরা? হ্যাঁ, একটুখানি শুনেছি। একটা রবীন্দ্রসঙ্গীত গাও না? না, একটা কীর্তন অঙ্গের গাইতে ইচ্ছে করছে। একটু গাও না গো প্লিজ, প্লিজ একটু গাও, একটুখানি। কি গাইবো? ভানু সিংহের পদাবলীর কোনো? ওটা তো একটা মানে কীর্তন থেকে ইন্সপায়ার হয়ে উনি পদকর্তা হিসেবে লিখেছিলেন, কিন্তু এছাড়াও অনেক আছে। খুব সোজা একটা গান, আমার বেশ মিষ্টি লাগে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ
ভোর কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন কুলায় রে আমার মন ভোলায় রে। ছোটবেলার গান বলে ঠিকই, বাট ভালো লাগে যেন বড় ছোটবেলাটা মনে কেন পড়ে। যেগুলো ছোটবেলার গান বলতো কে জানে। একসঙ্গে গাই না, চলো দুজনে। কি গাইবি বল? বলো না, আয় তবে সহচরি গাই। বেশ। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। প্রোগ্রামের শেষের মুহূর্তে একটা ছোট্ট গিফট আমি নিজে হাতেই তত্ত্বটা সাজিয়েছি। থ্যাংক ইউ। আর একটা ছোট্ট গাছ। ও আমার ভীষণ পছন্দের গাছ হচ্ছে বেলি। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো তুমি এলে এবং এতক্ষণ ধরে আমার এতগুলো প্রশ্নের এত কোয়ারিজ এর তুমি আনসার দিলে। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও জানতে চান তো মিথিলার সম্পর্কে এরকম কিছু, অবশ্যই এই ভিডিওটা নিচে কমেন্টে জানাবেন, তাহলে ওর ইন্টারভিউটা আমিই নেব।